আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ গণিত নিয়ে হাজির হয়েছি। ভাইয়া, এখন থেকে তোমাদের জন্য জেনারেল ম্যাথের উপর যে চ্যাপ্টারগুলা করলে তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষাতে নবম শ্রেণীর এমনকি এসএসসির বোর্ড পরীক্ষাতে প্রশ্ন কমন পাবা, ওই সকল অধ্যায়গুলোর উপরে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবা। আসো, আজকে আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা সেট ও ফাংশন এই চ্যাপ্টারে যাওয়ার আগে দেখতে হবে যে চ্যাপ্টারটি কয়টি অংশে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারটি দুটি অংশে বিভক্ত, সেট ও ফাংশন। আজকে আমি আলোচনা করব সেট নিয়ে। কি নিয়ে? সেট নিয়ে। সেটে ঢোকার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেট কথাটার মানে কি। আমি আশা করি তোমরা সকলেই ডিনার সেট, সুপার সেট এই নামগুলা শুনেছ। ডিনার সেট মানে কি? ডিনার সেট মানে হচ্ছে এমন একটা সেট যে সেটটার মধ্যে বা যে সেটের ভিতরে কতগুলা প্লেট থাকে, কতগুলা পেয়ালা থাকে, কতগুলা কাপ থাকে। তাহলে আমরা ডিনার সেটটা দিয়ে কি বুঝতেছি? যে কতগুলা বস্তুর মিশ্রণ, যেমন প্লেট, কাপ, পেয়ালা, পিস, এগুলা মিশ্রিত হয়ে নাম হয়েছে ডিনার সেট। আবার যদি অপর দিকে তাকাই, সুপার সেট, যেমন কয়েকটি সোফা মিলিত হয়ে কি হয়? একটা সেট হয়, সুপার সেট। তো আমরা এখন আলোচনা করব সেট কিন্তু প্রত্যেকটা বস্তুরই হয়। আমরা যে সেট ফাংশন আমাদের সিলেবাসের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি, এখানে আমরা সংখ্যার সেট নিয়ে আলোচনা করব। যেমন আমি তোমাকে যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার সবগুলো সংখ্যার মিশ্রণটাই হবে একটা সেট। কারণ আমি যদি তোমাকে বলি যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা লিখব 1 2 3 4 5। 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। আর সেটকে সব সময় মনে রাখবা যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। তাহলে আমরা বললাম 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, লিখলাম 1 থেকে 5, এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে ওদেরকে আবদ্ধ করে দিব। কাজ আমাদের এখনো শেষ হয় নাই। এখন এই সেটটির একটি নাম দিতে হবে আমাদেরকে, সেটি তুমি ইচ্ছে মতো দিতে পারবা। এ বি সি ডি এক্স ওয়াই জেড, যা ইচ্ছা তাই দিতে পারবো। আমি এটাকে এ সেট ধরলাম যে এটা এ সেট। এখন আমার এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টি ওইটা দেখতে হবে, যে আমার সেটের ভিতরে কয়টি উপাদান আছে। যেমন 1 এটি একটি উপাদান, 2 এটা একটি উপাদান, 3 একটা উপাদান, 4 একটা উপাদান, 5 একটা উপাদান। এখানে 5টি উপাদান আছে। তাহলে একটি সেট গঠনের জন্য উপাদান সংখ্যা লাগবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে ওদেরকে আবদ্ধ করতে হবে, এবং একের অধিক যদি উপাদান থাকে ওদের মাঝে কমা দিতে হবে। এ একটি সেট, এর উপাদান সংখ্যা এক্স ওয়াই, মানে এর উপাদান সংখ্যা দুটি, এক্স এবং ওয়াই। এখন আমি এর উপাদান সংখ্যা কিভাবে প্রকাশ করব? যেমন এক্স বিলংস টু এ। এক্স হচ্ছে এ সেটের উপাদান। উপাদান সংখ্যা আমরা বিলংস টু দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? বিলংস টু দ্বারা। যেমন এক্স হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, আবার ওয়াই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এখন এখানে এক্স আর ওয়াই আছে, এজন্য আমি বলতে পারছি যে এক্স হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, ওয়াই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এখন আমি যদি জেড লিখে দেই, জেড বিলংস টু এ, তাহলে এটা কি হবে? কারণ জেড তো আমার এস সেটের উপাদান সংখ্যা নয়, কারণ আমার এস সেটের উপাদান আছে দুটি। আর আমি বলছি যদি কোনো সেটের উপাদান সংখ্যা আমরা প্রকাশ করতে হয় তখন আমরা বিলংস টু ইউজ করব।
আর যখন জেড এ সেটের উপাদান সংখ্যা হবে না তখন আমরা নট বিলংস টু ইউজ করব, আর নট বিলংস টুর মধ্যে একটা কাটা চিহ্ন দিলে সেটা হয়ে যায় নট বিলংস টু। এখন আমরা জানবো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের সাধারণত দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত হচ্ছে তালিকা পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটি কি? যেই পদ্ধতির মধ্যে সুনির্দিষ্টভাবে সেটের সংখ্যাগুলা বলে দেয়া থাকে, সুনির্দিষ্টভাবে তালিকা আকারে সেটের সংখ্যাগুলো বলে দেয়া থাকে। যেমন আমি একটি সেট লিখলাম, যেমন বি সেট, এর মধ্যে 1 2 3 4 5 তালিকা আকারে 1 থেকে 5 পর্যন্ত 5টি সংখ্যা লিখলাম। তাহলে এটা যেহেতু তালিকা আকারে লিখলাম সেজন্য সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। যখন আমি কোনো শর্ত আরোপ করি নাই, হুবহু 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 5টি লিখে দিলাম, তখন সেটা হলো তালিকা পদ্ধতি, কারণ আমি এখানে তালিকা আকারে লিখে দিচ্ছি। আর সি সেটের মধ্যে আমি এক্স যেন, সাজ দ্যাট মানে হচ্ছে এক্স যেন, এক্স যেখানে স্বাভাবিক সংখ্যা, এক্স কি স্বাভাবিক সংখ্যা, কত থেকে কত, 1 এর সমান বা 1 এর চেয়ে বড়, এক্স 1 এর সমান বা 1 এর চেয়ে বড়, 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট। তাহলে আমি সেম কথাটাকে এখানে একটি শর্ত দিয়ে তোমাকে বলে দিলাম। যখন আমি একটা শর্ত দিয়ে বলে দিই তখন সেটা হয় সেট গঠন পদ্ধতি। আর যখন কোনো শর্ত দেই না, জাস্ট তালিকা আকারে লিখে দিই, মানে স্পষ্টভাবে আমি যা বলে দিলাম তাই লিখে দিলাম, তখন সেটা হয় সেটের তালিকা পদ্ধতি। আর যখন আমি শর্ত দিতেছি তখন সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা সেটের দুটি পদ্ধতি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। এখন আমাদের তালিকা গঠন পদ্ধতি থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে? আমাদেরকে কোশ্চেন করতে পারে তালিকা থেকে গঠন পদ্ধতিতে রূপান্তর করো। আবার প্রশ্ন করতে পারে গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারো, অর্থাৎ একটা থেকে অপরটিতে কনভার্ট করতে বলতে পারে। আমাদেরকে যদি একটি তালিকা পদ্ধতি দিয়ে দেয় এবং বলে যে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা দিয়ে যদি বলে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তখন আমরা এটাকে কি করব? আমাদেরকে প্রথমে তালিকাটাতে তাকাতে হবে, তালিকার দিকে তাকাতে হবে, দেখতে হবে তালিকাটা কিভাবে আছে। দেখো, প্রথমে আছে 7, তারপরে আছে 14, 21, 28, অর্থাৎ 7, 14, 21, 28। তাহলে আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি? তুমি দেখে আইডেন্টিফাই করতে হবে যে তালিকাটার মধ্যে কি চলতেছে, আমার সংখ্যা পদ্ধতির মধ্যে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমাকে। আমি দেখতেছি 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7-এর নামতা আমি যখন একবার পড়ি 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 7-এর গুণিতক চলতেছে এই জায়গায়। আমরা গুণিতক মানে কি জানি? যে কোনো একটা সংখ্যাকে যখন আমরা গুণ করতে থাকি ওই সংখ্যাটাকেই শুধু গুণ করতে থাকি। যেমন 7 কি গুণ করতেছি এই জায়গায়, প্রথমে কয়বার করলাম? একবার, 7 7। যখন 7 কে আবার 2বার গুণ করি তখন আসতেছে 14। আবার 7 কে যখন 3বার গুণ করি তখন আসতেছে 21। 7 কে আবার 4বার গুণ করতেছি তখন আসতেছে 28। একটা নির্দিষ্ট সংখ্যাকে যখন আমরা ধারাবাহিকভাবে গুণ করতে যাব, গুণ করে সামনের দিকে আগাবো, তখন সেটা হয় গুণিতক। তাহলে 7 কে আমি প্রথমে একবার গুণ করলাম 7, 2বার গুণ করলাম 14, 3বার গুণ করলাম 21, 4বার গুণ করলাম 28। তাহলে এখানে আমার 7-এর গুণিতক চলতেছে। তাহলে আমরা গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমরা বলেছিলাম যে তালিকা থেকে যখন গঠন পদ্ধতিতে যাবে তখন আমরা সেখানে শর্ত আরোপ করব। আসো আমরা শর্ত আরোপ করি। এ সেটের সেকেন্ড বন্ধনী দিয়ে ক্লোজ করতে হবে এক্স সাজ দ্যাট এক্স 7-এর গুণিতক, 7-এর গুণিতক
আরেকটু শর্ত আরোপ করতে হবে, সেটা হচ্ছে এক্স 7 সমান অথবা 7 থেকে বড়। এক্স 7 সমান অথবা 7 চেয়ে বড়। আমরা যদি এই শর্তটা না দিই, ধারাবাহিকভাবে আমরা 7 মধ্যে 7 নামতা 4 বার, অর্থাৎ 7 সাথে 4 গুণ করেছিলাম 28 পর্যন্ত গেছি, আমরা তো আর উপরের দিকে চলে যেতে থাকবো। যেমন 7 সাথে 5 গুণ করলে 5 7 35, 6 7 42, এভাবে গেলে হবে না। আমাদের লাস্ট পর্যন্ত আরেকটি শর্ত দিতে হবে, 7 সমান অথবা বড় হতে হবে এক্স, এবং 28 সমান অথবা 28 থেকে ছোট হতে হবে। এটাই হচ্ছে আমাদের সেটের গঠন পদ্ধতি। তালিকা থেকে আমরা গঠনে গেলাম। এখন আমরা গঠন থেকে তালিকা পদ্ধতিতে আসব। গঠন থেকে আবার কিভাবে তালিকা পদ্ধতিতে আসব? দেখো, এখানে একটা শর্ত দিছে, বি সেটের এক্স সাজ দ্যাট এক্স 28 এর গুণনীয়ক নির্ণয় করো। কি বলছে? 28 এর গুণনীয়ক নির্ণয় করো। গুণনীয়ক কি এখন আমাদের সেটা জানতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে যেই সংখ্যার গুণনীয়ক নির্ণয় করব, ওই সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যা গুণ করে পাই সেটা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 28, এটাকে আমরা কিভাবে পাই? যেমন আমি 1 এর সঙ্গে যদি 28 গুণ করি 28, আবার যখন আমি 2 এর সাথে 14 গুণ করি তখনও 28, আবার যখন আমি 4 এর সাথে 7 গুণ করি সেটিও 28। তাহলে আমরা 1 এবং 28 গুণ করে 28 পাচ্ছি, 2 এবং 14 গুণ করে 28 পাচ্ছি, 4 এবং 7 গুণ করেও 28 পাচ্ছি। তাইলে এখানের প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে এই 28 এর গুণনীয়ক। তাহলে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন আমরা লিখব বি সেট সেকেন্ড বন্ধনী এক্স, সরি তালিকা পদ্ধতিতে আমরা লিখতেছি। এখন আমাদের 1 2 4 7 14 28, বি সেটের উপাদান হচ্ছে 1 2 4 7 14 28। এটা আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন আমরা দেখব সসীম সেট। সসীম কথাটার মানে হচ্ছে যার সীমা আছে, অর্থাৎ আমি ওকে গণনা করতে পারবো, বা যার একটা নির্দিষ্ট সীমা আছে যাকে প্রকাশ করা যায় সেরকম। যেমন এ সেটটির মধ্যে 2 4 6 ডট ডট 20, মানে কি 2 4 6 8 10 12 14 থেকে এভাবে জোড় সংখ্যা 20 পর্যন্ত গেছি। এর মানে কি এটা আমরা কাউন্ট করতে পারছি বা গণনা করতে পারতেছি, যার একটা নির্দিষ্ট সীমা আছে। যার সীমা আছে মোট কথা সেটাই হচ্ছে সসীম সেট। এখন আমরা জানবো যে অসীম সেটটা কি। অসীম সেট মানে হচ্ছে যে সেটটার নির্দিষ্ট কোনো সীমা নেই, সীমাহীন, অর্থাৎ আমি কাউন্ট করেই ওকে শেষ করতে পারবো না। যেমন এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যার সেট। এখন বলতে পারো জোড় সংখ্যার সেট তো এক পর্যায়ে অবশ্যই শেষ হবে। কিভাবে শেষ হবে? জোড় সংখ্যার তো আমাদের এই বিশ্বে অভাব নেই। যেমন আমাদের সংখ্যা পদ্ধতিতে তো জোড় সংখ্যার কোনো অভাব নেই। আমি 2 4 6 8 10 এভাবে যাওয়ার পর 100 1000 1 লক্ষ 1 মিলিয়ন 1 বিলিয়ন এর মধ্যেও তো জোড় সংখ্যা আছে। তাহলে তুমি কতটুক পরিমাণে কাউন্ট করবা? সত্যি কথা বলতে সেটা হচ্ছে ইনফিনিটি। অসীম সেট যে কোনো শর্ত দিয়ে তোমাকে বলতে পারে। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, আমি বললাম জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যা অভাব নেই আমাদের সংখ্যা পদ্ধতিতে। স্বাভাবিক সংখ্যা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত অগণিত সংখ্যা, অভাব নেই। বিজোড় সংখ্যার সেট, অভাব নেই। তাইলে ওরা হচ্ছে কি? অসীম সেট। তাহলে সসীম সেট মানে যাদেরকে আমরা, যারা সীমার মধ্যে আছে। আর অসীম সেট মানে হচ্ছে সীমাহীন, অগণিত,
যাদেরকে গুণে শেষ করা যাবে না। এখন জানবো ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? ফাঁকা কথাটার মানেই হচ্ছে নাই। ফাঁকা সেট মানে হচ্ছে নাই সেট। এখন নাই সেট কিভাবে বুঝবো? এখানে আসো, সি সেটটি দেখলে আমরা বুঝতে পারবো। আমাদের যে সি সেট, সেখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন, মানে এন সেটের উপাদান হচ্ছে এক্স। এখানে এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এনটা কি? আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্সটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার উপাদান সংখ্যা। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান সংখ্যা। এখন আমাদের শর্তটা কি দিচ্ছি দেখো, এক্স 10 এর চেয়ে বড়, এক্স 10 এর চেয়ে বড় এবং 11 এর চেয়ে ছোট। তাইলে 10 আর 11 এর মাঝামাঝি সংখ্যা কত? নাই। আমাকে শর্ত দিছে যে এক্স 10 এর চেয়ে বড় এবং 11 এর চেয়ে ছোট। এটার মানে কি বুঝতেছো? আমাকে বলছে 10 এর চেয়ে বড়, তাইলে 11, প্রথম শর্ত 11, আবার বলতেছে যে 11 এর চেয়ে ছোট, তাহলে 10। তাহলে এর মানে কি? 10 এর চেয়ে বড় 10 তো না, 11 এর চেয়ে বড় 11 তো না, তাহলে 10 ও না 11 ও না, ওদের মাঝখানে কি? জিরো, কোনো কিছু নাই। তাহলে এটা কি সেট? ফাঁকা সেট। তাইলে এখন ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ফাঁকা সেটকে আমরা সাধারণত সি ইকুয়াল যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি। দুইটা সেকেন্ড ব্র্যাকেট যখন আমরা দুই পাশ দিয়ে দিব তখন এটা ফাঁকা সেট হয়। এছাড়াও ফাঁকা সেটকে আবার এ চিহ্নটা দিয়েও প্রকাশ করা হয়। এই দুইটা চিহ্ন দিয়ে তোমরা ফাঁকা সেট প্রকাশ করতে পারো। এখন বলতে পারো যে ভাইয়া সি সেটের উপাদান সংখ্যা কত? আমরা তো আগে উপাদান সংখ্যা শিখে আসছি যে একটা সেটের সেকেন্ড বন্ধনীর ভিতরে যতগুলা উপাদান সংখ্যা থাকে ওগুলোই হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। এখন সি, সি কি আমরা বলছি কি সেকেন্ড বন্ধনীর ভিতরে দুইটা সেকেন্ড বন্ধনী দিলেই হয় আমাদের ফাঁকা সেট। তাইলে এটার মাঝে কি আছে? এটার উপাদান সংখ্যা কত? এটার মাঝে তো কিছু নাই, আমরা কিছুই দেখতে পাইতেছি না। এই জন্য ফাঁকা সেটের উপাদান সংখ্যাও শূন্য। এখন আমরা দেখব উপসেট। উপসেট মানে কি? ধরো আমার এ একটা সেট, এটার উপাদান সংখ্যা আমি দুটি উপাদান দিলাম, যেমন এ বি, দুটি উপাদান দিলাম। এ সেটের উপাদান সংখ্যা দুটি। তাহলে উপসেট মানে হচ্ছে কোনো একটি সেটের উপাদান সমূহকে যতভাবে প্রকাশ করা যায়, এই সেটের উপাদান সমূহকে যতটা সেটে প্রকাশ করতে পারবো ওই সেটগুলোই হচ্ছে এ সেটের উপসেট। এখন আমি এ কে কি এই এ আর বি কে কিভাবে নির্ণয় করতে পারি? যেমন প্রথমে এ সেট আকারে প্রকাশ করলাম, তারপর বি সেট, তারপর দুইটা একসাথে নিলে এ বি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমি যদি এটা থেকে একটা উপাদানও না নিই, কোনো উপাদান যদি না নিই, সেটা কোন ধরনের সেট হবে? আমি একটু আগে বলে আসছি যে কোনো সেটের মধ্যে যদি উপাদান সংখ্যা না থাকে সেটা হচ্ছে ফাঁকা সেট। এটা সহজে মনে রাখার জন্য বলতে পারো যে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। এখন এ সেটের একটা উপসেট কিন্তু আমরা ফাঁকা সেট ধরে নিতে পারি। এজন্য আমরা মনে রাখতে হবে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। এভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো ফাঁকা সেট। তাহলে এ সেটটির উপসেট কি? এ সেটটির উপসেট হচ্ছে এ বি ফাঁকা সেট। একটি সেটের উপসেট নির্ণয় করার জন্য আমরা 2 টু দি পাওয়ার n ইউজ করব। n মানে হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা কয়টি। এই সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপাদান সংখ্যা দুইটি, এ আর বি। এখন আমরা n এর জায়গায় 2 বসাবো। যখন 2 এর উপরে 2 বসে মানে 2 স্কয়ার হয় কত আমাদের? 4। একটু আগে আমরা দেখছিলাম যে এ সেটের উপসেট আমরা বের করেছিলাম ফাঁকা সেট, এ সেট, বি সেট, এ
বি। তাইলে এখানে আমরা কয়টি উপসেট পাচ্ছি? একটি, দুটি, তিনটি, চারটি। সূত্র দিয়ে কি বের করলাম? এ সেটের উপসেট সংখ্যা 4টি, এ সেটের উপসেট 4টি, 4টি 4টি। ঠিক আছে। এখন যদি আমাদেরকে বলে যে এখানে 3টা আমাদের উপাদান দেওয়া, তাহলে আমরা কি করব? এন এর জায়গায় আমরা 3 বসাবো। 2 এর উপরে কিউব করলে কত হবে? 8। এখন আমাদের উপাদান সংখ্যাও আসবে, সেটের উপসেট সংখ্যাও আসবে 8টি। এখন দেখো কিভাবে বের হয়। প্রথম সিঙ্গেল সিঙ্গেল সেট গুলাকে তোমরা পৃথক করো। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল। ফার্স্ট অফ অল আমরা জানি সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাইলে এ সেটের উপসেটও ফাঁকা সেট হবে। লিখে দিলাম ফাঁকা সেট। তারপর এ সেট সিঙ্গেল সিঙ্গেল প্রথম, তারপর বি সেট, তারপর সি সেট, তারপর এ এবং বি, এ এবং সি এভাবে নিব দুইটা দুইটা। এ বি, তারপর এ সি, তারপর বি সি, তারপর এ বি সি। কয়টা হলো আমাদের? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। কয়টা পাইলাম আমরা? 8টা। তাইলে যখন আমাদের উপাদান সংখ্যা থাকবে 3টি, তখন আমাদের সেটের উপসেট সংখ্যা হবে 8টি। এবং কিভাবে 8টি হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব প্রকৃত উপসেট কি। উপসেট তো দেখলাম, এখন দেখব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? সেম যদি আমি এটাকে একটা সেট ভাবি, এ সেট উপাদান সংখ্যা 3টি, এর উপসেট সংখ্যা 8টি লিখলাম। এখন প্রকৃত উপসেট কিভাবে কাউন্ট করব? যখন আমি একটি সেটকে উপসেটে কনভার্ট করব, সেটের উপাদানগুলোকে যখন উপসেটে কনভার্ট করব এবং এই সেট থেকে যে উপাদানগুলো উপসেটের উপাদানের সাথে মিলে যায় সেই উপাদানটাকে বাদ দিব, তখন ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যাটা আমরা পাবো। আমি আবারও বলছি, দেখো এখানে এ সেটের উপাদান হচ্ছে 3টি, এ বি সি। মনোযোগ সহকারে শোনো, এ সেটের উপসেট হচ্ছে এ বি সি। সরি, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, 3টি উপাদান। তাহলে এ সেটের উপসেট কি? ফাঁকা সেট, এ সেট, বি সেট, সি সেট, এ বি সেট, বি সি সেট, এ সি সেট, এ বি সি সেট। দেখো আমাদের এই উপাদানটার সাথে এই উপাদানটা মিলে যাচ্ছে। আমি বলতেছি আমার সেটের উপাদানের সাথে, এখানে 3টা উপাদান, যদি উপসেটের কোনো উপাদান সংখ্যা মিলে যায় বা উপসেটের কোনো সেট মিলে যায়, তখন সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, সেটাকে যদি ক্রস করে দেই, তখন সেটা হবে আমাদের প্রকৃত সেট। এখন আমরা প্রকৃত সেটটা লিখতেছি এ সেটের প্রকৃত সেট। বাদ দিলাম কি এখান থেকে এখানে? এ সেট, ফাঁকা সেট, এ সেট, বি সেট, সি সেট, সব কিছু ঠিক আছে। শুধু আমরা রিমুভ করলাম কোন অংশটা? এ বি সি। মানে আমাদের মেইন সেটের যে উপাদানগুলোর সাথে উপসেটের যেই সেটটা বা উপাদানগুলো মিলে যায়, ওটাকে বাদ দিলে আমরা পাবো প্রকৃত সেট। এখন দেখবো আমরা পাওয়ার সেট। পাওয়ার কথা মানে কি? শক্তি। পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেট বা শক্তি সেট। সরি, এটা বানামটা হবে শক্তি সেট, ইংরেজিতে হবে পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট কখন গঠন করা হয় বা কিভাবে গঠিত হয়? যখন কোনো একটা সেট দেওয়া থাকবে, তখন ওই সেটটিকে আমাদেরকে প্রথমে উপসেটে কনভার্ট করতে হবে বা ওই সেটটির উপসেট করতে হবে।
আমরা কিছুক্ষণ আগে শিখে এসেছি কিভাবে একটি সেটকে উপসেটে কনভার্ট করতে হয়। যেমন এ এর উপসেট, আমরা জানি প্রত্যেকটা সেটেরই উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে উপসেট বের করতে হলে প্রথমে ফাঁকা সেট দিতে হবে, তারপর এই সেটটি কি কতভাবে এই সেটটিকে প্রকাশ করা যায় বা এই সেটের উপাদানগুলোকে কতভাবে প্রকাশ করা যায় সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এম লিখতে পারি, এখানে একটা এন সেট গঠন হলো, আবার এন লিখতে পারি, এন সেট গঠন হলো, তারপরে আবার এম এন দুটা একসাথে লিখতে পারি, তখন গঠিত হবে এম কমা এন সেট। তাহলে এখানে উপাদান সংখ্যা পেলাম 4টি। এই পর্যন্ত কিন্তু আমরা উপসেট নির্ণয় করেছি, কিন্তু আমরা শক্তি সেট কিভাবে নির্ণয় করব? শক্তি সেট হচ্ছে উপসেটের সেটকে শক্তি সেট বলে, মানে কোনো একটি সেটের উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। এখন এই পর্যন্ত এটা আমার উপসেট আছে, যখন আমি এটাকে আবারও একটা সেকেন্ড বন্ধনীর ভিতরে আবদ্ধ করব তখন সেটা হবে শক্তি সেট, মানে আমি উপসেটটাকে আবার একটা সেটে কনভার্ট করলাম বা আরেকটা সেট গঠন করলাম। আমাদের শক্তি সেটের সংজ্ঞাই হচ্ছে কোনো একটি সেটের উপসেট সমূহ নিয়ে গঠিত সেট। আমার এই সেটটির উপসেট সমূহ নিয়ে গঠিত একটি সেট। এখন দেখো আমাদের সেটের শর্ত কি সেটা দেখো, এটা হবে আমাদের পাওয়ার অফ এ, মানে শক্তি সেট অফ এ, পাওয়ার সেট অফ এ মানে শক্তি সেট কার? এ এর। এখন আমাদের শর্ত, আমরা প্রথমেই বলে আসছি যে একটি সেট গঠন করতে হলে সেটের কিছু শর্ত থাকে। প্রথমে হচ্ছে সেটটিকে আমরা কি নামে প্রকাশ করব, যেমন এই সেটটিকে প্রকাশ করলাম পি অফ এ, মানে পাওয়ার অফ এ, এর সেটের শক্তি সেট। তারপর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। তারপর আরেকটা শর্ত ছিল যে ওই সেটের উপাদান সংখ্যা যদি একের অধিক হয় তাহলে তুমি এদেরকে কমা দিয়ে এদের মধ্যে কমা দিতে হবে। তাহলে আমরা এদের মধ্যে কমা দিব, এক, প্রত্যেকটার মধ্যে কমা দিয়ে দিলাম। এখন আমাদের এটা একটা শক্তি সেটে কনভার্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আজকে আমরা পাওয়ার সেট পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আরেকটি ক্লাসের মধ্যে আমরা সেটের সম্পূর্ণ অংশটুকু শেষ করে দিতে পারব। আশা করি তোমরা আমার আজকে এ টু জেড ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, এগুলো আমাকে কমেন্টে জানাবা। আমি যতটুকু সম্ভব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।